আজকে আমার বাসর রাত। রুমের ভেতরে এই বাড়ির নতুন বউ আমার অপেক্ষায় বসে আছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। অনেক আগেই রুমে ঢুকেছি, কিন্তু বউয়ের কাছে যাইনি। কারণ বউ আমার কল্পনার মতো রূপসী কোনো মেয়ে না। সে কালো। হ্যাঁ, তার গায়ের রং কালো। বিয়েতে একজন বন্ধু বান্ধবও বাদ যায়নি যে যারা আমাকে কথা শোনায়নি। রাগে দুঃখে কষ্টে গাটা জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ভেতরে ঢুকে গলা চেপে মেয়েটাকে মেরে ফেলি। আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং ইঞ্জিনিয়ারের ছেলের সাথে একটা কালো মেয়ে। হ্যাঁ, এটা বেমানান, একদমই বেমানান, কোনোভাবেই যায় না। তাহলে কেন এই বিয়েটা করলাম? ওই সেই একই কারণ, বাবা মার মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই আমার ওপরে জোর খাটিয়ে বিয়েটা দিয়েছে। বাবা মার বয়স হয়েছে, তাদের সাথে যে বেয়াদবি করব তাও সম্ভব না, কারণ সে শিক্ষা আমাকে কখনোই তারা দেয়নি। আবার মেনে নিতেও পারছি না মেয়েটাকে। ইচ্ছে ছিল একটা সুন্দরী রূপবতী মেয়েকে বিয়ে করব, যাকে নিয়ে রাস্তায় বের হলে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। সবাই বলবে, ওই দেখ, ইঞ্জিনিয়ারের বউটা কত সুন্দর। কিন্তু তাহার কিছুই হলো না। এখন সবাই বলবে, ওই দেখ, কালো বউ নিয়া ঘুরে ইঞ্জিনিয়ার সাফাত। ছি, ভাবতেই ঘেন্না লাগছে। এদিকে সাভাতের স্ত্রী মৌরি একা একা ভেতরের রুমে বসে মন খারাপ করে ভাবছে। নিশ্চিত ওনার আমাকে পছন্দ হয়নি, না হবারই কথা। কালো একটা মেয়েকে কারই বা পছন্দ হবে? সে তো মার্শাল্লাহ কত সুন্দর, কেন যে আমাকে বিয়ে করলো? না করলেই পারতো। আমি কি তার কাছে যাব, নাকি ঘুমিয়ে পড়বো? কি করব আমি? আল্লাহ, তুমি কেন আমাকে কান্না বানালে? আজকের দিনটা প্রতিটি মেয়ের কাছে বিশেষ এক রাত, কিন্তু আমার কাছে হয়তো তা অভিশাপ। আমার কপালে সুখ নেই, আছে এক রাস তিক্ততা। হয়তো এই তিক্ততা নিয়েই বেঁচে থাকতে হবে আজীবন। উনি কি আজ ভেতরে হাসবেন না? মৌরি এসব ভাবতে ভাবতেই সাভাত ভেতরে ঢুকে। আমার চোখে মুখে ভীষণ গাভিজতা। রাগ হলে আমার মুখ লাল হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। মৌরিকে মাত্র দুবার দেখেছি। একবার যখন দেখতে গিয়েছিলাম তখন, আর একবার আজ বিয়ের সময়। এছাড়া তেমন দেখা হয়নি, বা ইচ্ছেও হয়নি দেখার। এরকম কালো মেয়েকে কেই দেখতে চাইবে? কেউ না, আমিও চাই না। আর ভালো লাগছে না বাইরে, তাই রুমে ঢুকে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। মৌরি সাভাতের এই আচরণ দেখে খুব ব্যথিত হলো। একটা বারও ওর দিকে তাকালো না। কালো হওয়া কি এতই খারাপ? কালো মানুষটা কি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তাআলা আমাকে কালো বানিয়েছেন। এটা কি আমার দোষ? মৌরি এসব ভাবছিল, এরই মধ্যে সাফাত বেরিয়ে আসছে। বাইরে এসে মুখ মুছতে মুছতে মৌরির দিকে একবার তাকালাম। মেয়েটা বধূ সাজে চুপচাপ মাথা নিচু করে লাল বেনারসি পরে গোলাপের পাপড়ির ওপরে বসে আছে আমার অপেক্ষায়। কিন্তু আমার ওকে দেখে কেন জানি রাগ আরও বেড়ে যাচ্ছে। যে মেয়েকে মনে ধরিনি, তাকে কিভাবে বউ হিসেবে মানব? তোয়ালাটা সোফায় ছুঁড়ে মেরে বেডে গিয়ে বসি। আমার পেছনেই মৌরি বসে আছে। আমি অন্যদিকে ফিরে পা ঝুলিয়ে বসে আছি। ভাবছি যে কি করব। ওকে কথা শোনাতে ইচ্ছে করছে, কিন্তু এখন কিছুই ভালো লাগছে না। তাই বেডে পা তুলে অন্যদিকে ফিরেই শুয়ে পড়ি। মৌরি সাভাতকে শুয়ে পড়তে দেখে
সুন্দর একটা মন তাদের কাছে প্রিয় না? হ্যাঁ, আমি কালো। কালোই আমার পরিচয়। আমার ভাগ্যে কখনো সুখ নেই এই কালো হওয়ার জন্য। এটাই হয়তো আমার নিয়তি। আল্লাহ, আমি মেনে নিলাম তোমার এই নিয়তিকে। দেখি কতদূর যেতে পারি। এই সমাজে আর কতদিন টিকে থাকা যায় আমিও দেখব। এভাবেই বসে অনেকক্ষণ পার করে মৌরি। চোখের জলগুলো শুকিয়ে গিয়েছে। ও আস্তে করে উঠে জামা নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়িয়ে যায়। একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজ সবচেয়ে উত্তম। ও নামাজ শেষে মোনাজাতে অনেক কাঁদে, আল্লাহর কাছে অনেক নালিশ করে, আল্লাহর সাথে মনে মনে অনেক কথা বলে। মনটা যখন কিছুটা হালকা হয় তখন মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় ও। জায়নামাজটা পাশে রেখে মৌরি সাফাতের দিকে তাকায়। বেঘোরে ঘুমাচ্ছে ও। মনের অজান্তেই কোনো এক অজানা টানে মৌরি সাফাতের কাছে যায়, মানে যে দিকটায় ফিরে সাফাত ঘুমিয়েছিল। ও সাফাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। খুব নিষ্পাপ মনে হচ্ছে। সাফাত দেখতে খুব সুন্দর, ফর্সা টান টান মুখ ও বড় বড় সিল্কি চুল, ফিটফাট বডি, খুব আকর্ষণীয়। ও মৌরির সব অপমান ভুলে সাফাতের কাছে এসে বসে ওকে দেখছে। রুমে একটা ছোট্ট ডিম লাইট জ্বলছিল, সেই আলোতেই মৌরি সাফাতকে দেখছে। বেডে হাত রেখে তার উপর মাথা রেখেও সাফাতকে দেখছে। নিজের স্বামীকে হয়তো সারা জীবন এভাবে দেখতে হবে। মৌরি ওর একটা হাত ভাসমান অবস্থায় সাফাতের মুখের পাশে ধরে। সাদা আর কালো, কোনো মিল নেই। ও আস্তে করে হাতটা সরিয়ে আনে আর মনে মনে বলে, আপনি কত সুন্দর। আপনার জীবনটা সত্যি আমি অন্ধকার করে দিলাম। আজ রাতটাই আমার জায়গায় কোনো সুন্দরী অপ্সরা হলে আপনি কত সুখী হতেন। আপনার সব খুশি আমার কালত্ব কেড়ে নিল। আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কালো কপাল আপনার জীবনের সব সুখ কেড়ে নিল, সব। মৌরি কাঁদতে কাঁদতে উঠে আস্তে করে সাফাতের পাশে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। মাথার বালিশটার সাক্ষী ও কতটা কেঁদেছিল সেদিন রাতে। পরের দিন সকালে দক্ষিণা জ্বালানা দিয়ে ঠান্ডা একটা বাতাস এসে মুখে লাগে, সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকাই, রাতের সব আস্তে আস্তে মনে পড়ে। নিজের কপাল ভেবে নি সব। সবার কপালে কি সব কিছু থাকে? সবারই সব ইচ্ছে কখনো পূরণ হয় না। আমারও হয়নি। বিয়ের প্রথম রাতে বউটাকে নিজের কাছে পাইনি, হয়তো কখনো পাওয়া হবে না। কালো বউকে আমি কখনো মেনে নেব না। এসব ভেবে কাত হয়ে শোয়া থেকে অন্য পাশে ফিরি। এ কি, অন্য পাশে ফিরে আমি তো পুরোই থমকে। কেউ সাফাত কাত হয়ে শোয়া থেকে অন্য পাশে ফিরে। একই অন্য পাশে ফিরে তো ও পুরো কেউ সাফাতের সামনে কে যেন তার বড় ঘন কালো মেঘের মতো চুলগুলোকে আঁচড়াচ্ছে। পরনে তার নীল শাড়ি। এ যে এক অন্যরকম অনুভূতি। সাফাত তাকে চিনতেও পারছে না। কে এই রমণী যে ওর সামনে তার কোমর সমান মেঘালয়ের মতো কেশগুলো ছেড়ে দিয়েছে, তাও আবার ওর পছন্দের রঙের শাড়ি পরে। সাফাত চোখ কচলিয়ে আবারও তার দিকে তাকায়। সে তার মতো চুলগুলো আঁচড়াচ্ছে। ও তার পরিচয় না মেলাতে পেরে তাকে ডাকে, প্রশ্ন করে বসে, এই কে তুমি? সাফাতের ডাকে মেয়েটি রীতিমতো কেঁপে ওঠে। দ্রুত চিনিটা রেখে মাথায় কাপড় দিয়ে ওর দিকে ফিরে তাকায়। এবার সাফাত স্পষ্ট দেখতে পারছে ওকে। রহস্যময় এই
বোধ ঘুরপাক খাচ্ছে, তাই ও সেটা করেই ফেলে। আচ্ছা মা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। করো করো, কিছু মনে করব না। আমি তো কালো, আর উনি কত সুন্দর ফর্সা। তাহলে কেন ওনার জন্য আমাকে পছন্দ করলেন? আর কেনই বা আপনার আর বাবার আমাকে পছন্দ হলো কেন মা? সাফাতের মা মৌরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সত্যি বলতে মা, প্রথমে আমারও তোমাকে পছন্দ হয়নি, কিন্তু সাফাতের বাবা আমাকে কিছু কথা বলেছে। আমি ভেবে দেখেছি, কথাগুলো খুবই মূল্যবান ছিল। শোনো, তোমার গায়ের রংটা শুধু কালো, আর বাকি সব দিক থেকে তুমি 100-তে 100। এই যে তোমার মুখখানা একদম মায়ায় পরিপূর্ণ, এই মুখের দিকে তাকালেই তো তোমার মায়ায় পড়ে যাবে সবাই। তাই সাদা কালো এগুলো আসলে কিচ্ছুই না, সবই তো আল্লাহর সৃষ্টি, ভেদাভেদের প্রশ্ন ওঠে না। মৌরির চোখে অশ্রু ও সাফাতের মায়ের হাত ধরে বলে, মা, বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এরকম শাশুড়ি পাওয়া খুবই দুষ্কর। জানি না আমি স্বপ্ন দেখছি কিনা, তবে আমি ভাগ্যবতী আপনার মতো একজন শাশুড়ি পেয়ে। আমি কি শুধু তোমার শাশুড়ি, তোমার মা না? নাকি আমাকে মা ভাবা যায় না? মৌরির মা বলে কাঁদতে কাঁদতে সাফাতের মাকে জড়িয়ে ধরে। সাফাতের মা ওকে সান্ত্বনা দেয়। সত্যি এরকম শাশুড়ি হয়তো সবার কপালে থাকে না, কিন্তু আবার থাকে যারা বৌমার ভুল ধরে না, বরং তাকে শুধরে দেয়। তার মা হয়ে তার পাশে থাকে। মৌরির পরিবারের পর আজ আরও দুজন যুক্ত হলো, যাদের কাছে ও কালো হওয়াটা কোনো সমস্যা না। মৌরি আজ অনেক খুশি, তবে মনের ভিতরে এক আকুলতা রয়েই গিয়েছে, কারণ সাফাত ওকে মেনে নেয়নি। সাফাতের মা বলে ওঠে, বৌমা, নাস্তা তো বানানো শেষ, তুমি গিয়ে ফ্রেশ হয়ে সাফাতকে নিয়ে আসো, আমি ততক্ষণে নাস্তা টেবিলে দেই। না না মা, আমি দিচ্ছি। হে মেয়ে, তুমি কি বলো তো, নতুন বিয়ে হয়েছে, ওই খালি সুযোগে থাকবে জামাইয়ের কাছে যাওয়ার, আর তুমি আরো দূরে থাকতে চাইছো? আসল কাহিনী কি বলো তো? মৌরি সাফাতের সম্পর্কে কিছু বলতে চায় না, কারণ সাফাত না করেছে। ও একটা হাসি দিয়ে বলে, আচ্ছা মা, যাচ্ছি। যাও যাও, খুব দ্রুত নাতির মুখ দেখতে চাই কিন্তু। মৌরির লজ্জায় আর কষ্টে রান্নাঘর থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে ওর রুমে যায়। তলা দিয়ে মুখ মুছে আয়নায় নিজের কালো মুখটা একবার দেখে সাফাতের কাছে যায় ও। গুটি গুটি পায়ে সাফাতের কাছে এসে দাঁড়ায় ও। সাফাত ঘুমিয়ে আছে। কিভাবে ডাকবে ও সাফাতকে? যদি রেগে যায়, যদি আবার কথা শোনায়, তাও মায়ের আদেশ, ডাকতে তো হবেই। মৌরি আস্তে করে বলল, এই যে উঠুন, মা ডাকছে। এই যে। সাফাতের কোনো খবর নাই। মৌরি হাল না ছেড়ে এবার আস্তে করে গুঁতো দিয়ে বলে, এই যে উঠুন, নাস্তা খাবেন না? মা ডাকছে। এবার সাফাত চোখ মেলে তাকায়। মৌরি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সাফাত ওর দিকে তাকিয়ে আছে। ও নিচের দিকে ভয়ে তাকিয়ে আছে। সাফাত কিছু না বলে আস্তে করে উঠে বসে। মৌরি খুব নর্মতার সহিত বলে, মা আমাদের নিচে রেখেছে একসাথে, যদি ফ্রেশ হয়ে আসতেন তাহলে একসাথে নিচে যেতাম। কথাগুলো মৌরি নিচে তাকিয়েই বলছে। সাফাত উঠে দাঁড়ায়, কোনো কথা বলে না। মৌরি সেভাবেই দাঁড়িয়েছিল। সাফাত আস্তে আস্তে ওর দিকে এগোচ্ছে। মৌরি সাফাতকে ওর দিকে এগোতে দেখে ভয়ে পিছাতে থাকে। সাফাত এগোচ্ছে, মৌরি পিছোচ্ছে। এক সময় ও পিছাতে পিছাতে
তার মতো। আহ, মায়ের রান্নার কথা মনে পড়ে গিয়েছে। কি তাই না সাফাতের মা? একদম মনের কথা বলেছ তুমি। আমিও খেতে খেতে তাই ভেবেছি। কি রে সাফাত, তুই কিছু বল। হুম, ভালো হয়েছে। ছেলেটা একদমই বোকা। অসম্ভব ভালো হয়েছে রান্না। মাশাল্লাহ, এখন থেকে বৌমার হাতের রান্নাই খাবো। ঠিক আছে। দেখেছো, আবার ঠিক আছেও বলে। সাফাত, খাওয়া দাওয়া শেষ হলে বৌমাকে নিয়ে ওর বাসা থেকে ঘুরে আই যা। এগুলোর আবার কিসের দরকার বাবা? মেয়েটার বুঝি ওর বাবা মার কথা মনে পড়ে না? তুই কি বোকা নাকি? যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাস। বোকার মতন খালি হাতে যাস না আবার শ্বশুরবাড়ি। আচ্ছা আচ্ছা। মৌরি কিছু বলে না, চুপচাপ খেয়ে সব গুছিয়ে ওর রুমে আসে। এসে দেখে সাফাত একটা পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হয়ে বসে আছে। সাফাত মৌরিকে দেখে রাগীভাবে বলে, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি 5 মিনিটে রেডি হয়ে আসবা। আচ্ছা। সাফাত বাইরে বসে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর ওর মনে পড়ে যে ও ফোনটা রুমের মধ্যে রেখে এসেছে, তাই উঠে কিছু না ভেবেই ওর রুমে ঢুকে পড়ে। সাফাত ওর রুমে ঢুকে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে মৌরিকে দেখে, কারণ মৌরির কোনো জামা কাপড় কিছুই পরা ছিল না, জাস্ট পরার জন্য জামা নিয়েছে। সাফাত কিংবা মৌরি দুজনেই একজনও স্বপ্নেও ভাবেনি যে এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটবে, যে সাফাত মানে মৌরির স্বামী ওকে মেনে নেয়নি ও কালো বলে, আর আজ তার সামনে মৌরির সব সৌন্দর্য উন্মুক্ত। সাফাত মৌরিকে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ও কল্পনা করেনি এভাবে ও মৌরিকে কখনো দেখবে। এদিকে মৌরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। নিজের স্বামী ওকে হা করে দেখছে, ও কি করবে, পাথর হয়ে গিয়েছে। কিন্তু পর মুহূর্তে ও ঘটনার আকস্মিকতায় চিৎকার দিতে নিলে সাফাত দ্রুত রুমে ঢুকে মৌরির মুখ চেপে ধরে। মৌরি হাত দিয়ে কোনো রকম নিজেকে ঢেকে রাখার মিথ্যা চেষ্টা করছে, আর চোখগুলো বড় বড় করে সাফাতের দিকে তাকিয়ে আছে। সাফাত মৌরির দিকে চোখ দিলেও ব্যাপারটা দুষ্টুর চোখ বারবার নিজের বউয়ের সৌন্দর্যের দিকে চলে যাচ্ছিল। তা দেখে মৌরি আরো অসহায় হয়ে পড়েছে। সাফাতের খুব হাসি পাচ্ছে কেন জানি। ও হাসি চেপে বলে, আমি কিছু দেখি নাই, ঠিক আছে? আর দেখলেও সমস্যা কি? আমার বিয়ে করা বউ তুমি। মৌরি শুধু উ উ করছে। সাফাত আবার বলে, আমি চুপচাপ চলে যাচ্ছি, আর এবার দয়া করে দরজাটা লাগিয়ে নিও। এমনিতেও কালো, তার উপরে বুদ্ধিও নাই, যত সব। সাফাত একবার মৌরিকে রেখে ফোনটা নিয়ে সোজা রুম থেকে বের হয়ে আসে। মৌরি এক মুহূর্ত সময় নষ্ট না করে আগে দরজাটা লাগায়। ওর অনেক হার্টবিট হচ্ছে। একটু আগে এটা কি হলো? সাফাত ওর সব দেখে ফেলেছে। লজ্জায় ও মরেই যাচ্ছে। ওর মনে যাচ্ছে মাটি দুভাগ হয়ে যাক আর ও ভিতরে ঢুকে যাবে। এতটা লজ্জা পাচ্ছে ও। একবার নিজের দিকে তাকিয়ে দ্রুত সালোয়ারটা পরে বোরখা আর হিজাব পরতে শুরু করে মৌরি। এদিকে সাফাত সোফায় বসে খুব কষ্টে হাসি চেপে বসে আছে। একটু পর পর হেসে উঠছে, আবার গম্ভীর হয়ে যাচ্ছে, আবার একটু হেসে উঠে আবারও গম্ভীর হয়ে যাচ্ছে। হঠাৎ, কি রে সাফাত, তুই এরকম করে হাসছিস কেন? আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি। সাফাত মায়ের দিকে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে আছে যাতে উচ্চহাসি বের না হয়ে যায়। ও ইশারায় মাথা নাড়িয়ে জাস্ট না বলে। এরই মধ্যে ধরফর করে মৌরি রুম থেকে বের হয়ে সাফাতের সামনে এসে দাঁড়ায়। সাফাত সোফায়
হয়। আমি বলি কি, আমাদের রোহানকে এবার বিয়ে দিয়ে দাও। এরই মধ্যে রোহান চলে আসে আর বলে, আপু, তুমি আমার মনের কথাটা বলেছো। আম্মু আব্বুকে বোঝাও না যে আমাকে বিয়া দিয়ে দিতে। ওরে শয়তান, কথা শুনছিস ওর? সবেমাত্র কলেজে উঠল আর সে এখন বিয়ে করতে চাই। বেলনটা কই রে আমার? আপু, আপু বাঁচাও। আহ মা, মেরো না, ও মজা করছে। না আপু, আমি সিরিয়াস। কি? মা, তাড়াতাড়ি ঝাঁটাটা দাও তো, ওকে একটু সোজা করি। ওরে আব্বা গো, আমি ভাগি। দুষ্ট একটা। রোহান এক দৌড়ে সাফাতের কাছে যায় আর গিয়ে বলে, আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনার কোনো কিছু লাগবে? না না, এদিকে আসো, বসো। তোমার সাথে তো কথাই হয় না। জি। আচ্ছা, তোমার আপ্পুটা কেমন? আপু, সত্যি বলতে জানেন, আপুর মতো কেউ হয় না। নিজে টাকা জমিয়ে সব আমাকে দিয়ে দিত। বলে তোর যা ভালো লাগে কিনিস, অথচ নিজে কিছু কিনবে না। সবাইকে বেশি বেশি খাওয়াবে, নিজে খাবে অল্প। কাউকে বিপদে দেখলে সব সময় সবার আগে সাহায্যের জন্য এগিয়ে যাবে। আমার আপু কোটিতে একজন। বাহ, আপ্পুকে অনেক মিস করো, তাই না? অনেক মানি অনেক অনেক বেশি। আপুকে আবার বলবেন না, কষ্ট পাবে। এমনিও অনেক কষ্ট আপুর। কেন? রোহান একটু দুঃখী হয়ে বলে, এই যে সে একটু কালো বলে, অনেক মানুষ কথা শোনায়। আপুর জায়গায় অন্য কেউ হলে একদিনে পাগল হয়ে যেত, কিন্তু আপু সবাইকে হাসি মুখে গ্রহণ করে। আপনি আবার আপুকে কিছু বললেন না, আপু অনেক ভালো। না না, বলবো না। আচ্ছা দাঁড়াও, তুমি আমার বউটার এত প্রশংসা করলা, এখন তো তোমাকে একটু খুশি করতে হয়। এই নাও 2000 টাকা, যা ইচ্ছে কিনবা। আরে না না দুলা ভাই, কি দিচ্ছেন? টাকা লাগবে না, এখন বড় হয়েছি না। হয়েছে, এত বড় হওয়া লাগবে না, এটা রাখো, নইলে রাগ করব। আচ্ছা আচ্ছা দেন, আমিও বড় হয়ে আপনার বাবুকে বকশিস দেব। ওরে দুষ্টুরে। আচ্ছা, আমি দেখে আসি খাবার হয়েছে কিনা। আচ্ছা যাও। এরপর ওরা সবাই একসাথে খেতে বসে। সাফাত হাত মুখ ধুয়ে টেবিলে বসে অবাক। মৌরির মা অনেক কিছু রান্না করেছে সাফাতের জন্য। মৌরির বাবা বলে ওঠে, বাবা, তোমার জন্য রুই, ইলিশ, রূপচাঁদা মাছ এনেছি। তোমার শাশুড়ি রান্না করেছে, এই যে। বাবা, ভর্তাও করেছি কিন্তু। আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁপে ভর্তা, পটল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, ডিম ভর্তা, মৌসিমলা ভর্তা আর মাছের ভর্তা। সাফাত স্তব্ধ হয়ে গিয়েছে এত ভর্তার নাম শুনে। এদিক থেকে আবার মৌরির বাবা বলে ওঠে, আরও আছে কিন্তু, পোলাও, রসের ডিম, কর্মা, গরু মাংস, চিংড়ি ভাজা, খাসি মাংস আর ভেজিটেবল। আমার জীবনে আমি এত কিছু একসাথে খাইনি, আজ বোধ হয় আমার খবর আছে। রোহান হাসতে হাসতে বলে, জিজু, এটাকে জামাই আপ্যায়ন বলে। খাওয়া শুরু করেন আল্লাহর নাম নিয়ে। আপু, দুলাভাইকে খাবার বেড়ে দে। হ্যাঁ হ্যাঁ মা, বেড়ে দে। আমি একা কেন? আপনারাও বসেন। আচ্ছা আচ্ছা, বসবনি, আগে তুমি শুরু করো। মৌরি একে একে সাফাতের প্লেটে ভাত আর একসাথে 10 রকম ভর্তা দেয়। সাফাতের প্লেট পুরো ভরে গিয়েছে ভর্তায়। বেচারা আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করে। যত খাচ্ছে ততই মজা লাগছে। মৌরির মা সাফাতকে মজা করে খেতে দেখে বলে, কেমন হয়েছে বাবা? মা, অসম্ভব মজা হয়েছে। আমার জীবনে এত মজার ভর্তা আমি কখনো একসাথে খাইনি। বাহ। কিছুক্ষণ পর মৌরি, রুই মাছের মাথাটা জামাইকে দে। একদম বাজারে সবচেয়ে বড় মাছটা এনেছি শুধু নতুন জামাইয়ের জন্য, একদম টাটকা। দে দে। না না বাবা, এটা আপনি খেয়েন, আপনি সবার বড়। পাগল ছেলে বলে কি?
শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে এই অজানা অনুভূতিতে। যে সাফাত মানে ওর স্বামী ও কালো বলে মেনেই নেয়নি, সে আজ তাকে শুইয়ে দিচ্ছে, তার কাছে ওকে টানছে। এটাই তো মেনে নেওয়ার প্রথম অধিকার। মৌরি তো এটাই চাচ্ছিল। স্ত্রী যদি স্বামীর এই ভালোবাসাটুকু, এই আবেশটুকু না পায়, তাহলে সে কোনো অধিকারই পায়নি। আজ মৌরি সব কিছুর অধিকার পাচ্ছে ধীরে ধীরে। সাফাত ওকে কাছে টানছে। মৌরিও খুব খুশি খুশি লাগছে। নিজের স্বামীকে আজ একদম নিজের করে পাবে। ও কালো বলে আর ওকে দূরে রাখবে না। সাফাত মৌরির মিষ্টি ঠোঁটটায় ওর আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। মৌরি সে স্পর্শে কেঁপে ওঠে। সাফাত ধীরে ধীরে মৌরির ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। মৌরির ঠোঁট থরথর করে কাঁপছে। সাফাত এখন একদম ওর কাছে। সাফাতের গরম নিঃশ্বাস মৌরিকে ব্যাকুল করে দিচ্ছে। ও আর না পেরে চোখ দুটো বন্ধ করে ফেলে। আর সাফাত এক মুহূর্ত সময় নষ্ট না করে হারিয়ে যায় মৌরির পরম আবেশে। শুধু সাফাত না, মৌরিও হারিয়ে যায় এই মিষ্টি আবেশে। দুজনই পাগল হয়ে গিয়েছে একে অপরের স্পর্শ পেয়ে। অনেকটা সময় পর যখন মৌরি সাফাতের জামায় হাত দিয়ে খোলার চেষ্টা করে, অমনি এক ঝটকায় সাফাত মৌরিকে সরিয়ে উঠে বসে। মৌরি যেন আকাশ থেকে পড়ে। ও ভয়ে পেয়ে যায়। ও দ্রুত উঠে বসে বলে, কি হলো, এভাবে উঠলেন কেন? জানি না, তুমি যেটা চাচ্ছ তা হবে না। আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি আপনার স্ত্রী, নিয়ন্ত্রণ কেন করবেন? আমার সব কিছু তো আপনারই। দেখো মৌরি, আমি তোমাকে এখনো মেনে নেইনি, সো এইসব বইলো না। মেনে নেননি মানে কি? আমার সব দেখেছেন, এখন নিজে ইচ্ছায় আমাকে ছুঁয়েছেন আর বলছে মেনে নেননি। কি করলে মানবেন আপনি? হ্যাঁ, সাফাত ঘুরে মৌরির দিকে তাকায়। মৌরি কান্না করছে। সাফাত আস্তে করে বলে, আমি আর যা করেছি তা ঘোরের মধ্যে করেছি, আমাকে ক্ষমা করো। আমি মন থেকে তোমাকে না মানা অবধি তোমাকে আর স্পর্শ করব না। মৌরি উঠে সাফাতের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, দয়া করুন, আর কষ্ট দিবেন না। আমি কালো হলে কি হচ্ছে? আপনাকে তো অনেক ভালোবাসি। আমার ভালোবাসা কি কোনো কালো আছে বলেন? একজন স্ত্রী তার স্বামীর বুক ছাড়া ঘুমাতে পারে না, আর আপনি বলছেন আমাকে স্পর্শ করবেন না? আমি তো শেষ হয়ে যাব। সাফাত কি করবে বুঝতে পারছে না, কিন্তু মৌরির স্পর্শ ওর ভালো লাগছে। আবার জেদটাও কাজ করছে। ও নিজে এত সুন্দর হয়ে একটা কালো মেয়ের সাথে বিয়ে দেওয়ার কোনো মানেই ছিল না, কিন্তু এখন ওকে অভিনয় করতে হবে, না হলে মৌরির বাবা মা সব বুঝে যাবে। একটা কালো মেয়েকে ও এত সহজে আপন করে নিবে না। সাফাত মৌরিকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা, আমাকে জড়িয়ে ধরে ঘুমো। কি সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে মেনে নিয়েছেন আপনি? হ্যাঁ। মৌরি মুহূর্তে খুশিতে লজ্জা শরম ভুলে সাফাতের গালে, কপালে, ঠোঁটে সবকিছুতেই চুমুতে ভরিয়ে দেয়। আচ্ছা হয়েছে, এখন ঘুমাবো। আচ্ছা চলেন, আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। ভালোবাসি আপনাকে। মৌরি সাফাতকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সাফাত মাথার উপর ঘুরন্ত ফ্যানটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ওর সাথে এমনটা করা কি ঠিক হচ্ছে? বউটা আমার কালো হলে অনেক ভালোবাসে আমাকে, কি যে করব মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতে সাফাত একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মৌরির ঘুমটা আগেই ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখে সাফাতকে জড়িয়ে ধরে আছে। ও আবার চোখ বন্ধ করে রাতের সেই
আপনারা সবাই আসবেন কিন্তু, দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা, আসবো। তোমরা সাবধানে যেও। আচ্ছা। মৌরি আর সাফাত হাসি মুখে সবাইকে বিদায় নিয়ে রিক্সা নিয়ে সাফাতের বাসায় চলে আসে। বেল দিতেই সাফাতের মা দরজা খুলে। আসসালামু আলাইকুম মা। এসেছো তোমরা? আহ, মনে শান্তি পেলাম। আমার বৌমাটাকে অনেক মিস করছিলাম। আসো মা, আসো, তুইও আয়। আমাকে আজকাল কেউ মিসই করে না। কে রে, তোকে তো চিনি না। বাবা কই? বাহিরে গেছে, একটু পরেই আসবে। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি রান্না বসাই। না না মা, কি বলছেন? আমি রান্না করব, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। আরে না, তুমি মাত্র আসছো, একটু রেস্ট নাও। আমার রেস্ট কাজেই, আপনি রান্নাঘরে ভুলেও যাবেন না। আমি আসছি 2 মিনিটে। দেখেছিস সাফাত, এ হলো আমার বৌমা। ওকে মিস না করলে আর কাকে করব? হইছে, যাই ফ্রেশ হয়ে আসি। যা। সাফাতের রুমে মৌরি আগেই ঢুকে অপেক্ষা করছিল সাফাতের জন্য। সাফাত রুমে আসতেই ওকে জড়িয়ে ধরে আর খুব খুশি হয়ে বলে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জীবনটা আপনি সুখে ভরিয়ে দিয়েছেন। বলেই সাফাতের 2 গালে চুমু দিয়ে দেয়। সাফাত শুধু বলে, এখন ফ্রেশ হয়ে আসো, আমিও ফ্রেশ হব, যাও। আচ্ছা। সারাদিন খুব ভালোভাবেই যায়। সাফাতের বাবা মা খুব খুশি মৌরিকে পেয়ে, মৌরিও খুব খুশি সাফাতকে পেয়ে। কিন্তু সাফাতের মন বেজার, সে মৌরিকে পেয়ে খুশি না। সাফাতের কালো মেয়ে একদমই পছন্দ না। রাত 11টায় মৌরি সব কাজ শেষ করে রুমে আসে। দুজনের চোখাচোখি হয়। মৌরি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে চুলগুলো ছেড়ে দিয়ে বেডে উঠে সাফাতের কাছে আসে। সাফাত বিরক্ত নিয়ে ওকে সরিয়ে দেয়। মৌরি আবার কাছে আসে। সাফাত আবার সরিয়ে দিয়ে বলে, দেখো মৌরি, আমি গতকাল রাতে তোমার সাথে অভিনয় করেছি যাতে তোমার বাবা মার সামনে তুমি মন খারাপ না করে থাকো, বাট এখন আর অভিনয় সম্ভব না। আমি তোমাকে মেনে নিতে পারছি না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। মৌরির মনে হচ্ছে ও জ্বলন্ত কোনো বাসনের সাথে ধাক্কা খেয়েছে। সাফাতের কথা শুনে ওর মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললো এটা সাফাত? তাও নিজেকে সামলে মৌরি বলে, আপনি মজা করছেন তাই না? মোটেও না। না না, আপনি মজাই করছেন। দাঁড়ান, আপনাকে জড়িয়ে ধরে আদর দিই, তাহলে আর মজা করবে। সাফাত রাগের মাথায় মৌরির গালে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, বলছি না যে কাছে আসবা না? কেমন মেয়ে তুমি? সাফাতের থাপ্পড় খেয়ে মৌরি স্তব্ধ হয়ে যায়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাগের মাথায় থাপ্পড় মেরে সাফাতেরও মনে হয় ও কাজটা ঠিক করেনি, তাই ও মাপ চাইতে নিলে মৌরি এক মুহূর্ত আর বিছানায় না থেকে মাথার বালিশ আর কাঁথা নিয়ে সোফায় গিয়ে সোজা শুয়ে পড়ে। সাফাত বোকার মতো বিছানায় বসে রয়। মৌরি গালে হাত দিয়ে খুব কান্না করছে নিঃশব্দে। ও কল্পনাও করতে পারেনি সাফাত ওর গায়ে হাত দেবে। মৌরি মনে মনে বলছে, সব দোষ আমার। আমি তো কালো। কালো মেয়েদের কপালে কখনো সুখ থাকে না। আমি মিথ্যে স্বপ্ন দেখেছি। হ্যালো, কেন তুমি আমাকে ওনার সাথে বিয়ে দিলে? কেন? উনি আমাকে কখনো মেনে নেবেন না। ছি ছি, আমি বারবার ওনার কাছে গিয়েছি। ছি, আর কখনো ওনার কাছে যাব না। দাসীর মতোই থাকবো, এটাই আমার পরিণতি। কালো মেয়েদের কপালে স্বামী সুখ নাই, সবাই সুন্দরের পূজারি। সেখানে আমি অন্ধকারের মাঝে আলো বুঝে কোনো লাভ নেই। আমি আধারেই ভালো থাকবো। কান্না করতে করতে সেদিন রাতটা কেটে যায় মৌরির। সাফাতও রাতে ঘুমাতে পারেনি। কাজটা মোটেও ঠিক হয়নি। ওরও খুব খারাপ লাগছে। ও ভেবেছে সকালে উঠে মৌরিকে মানাবে, কিন্তু সকালে উঠে মৌরিকে আর সাফাত পায় না। ঘুম থেকে উঠে দেখে মৌরি রুমের কোথাও নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে দেখে নাস্তা বানাচ্ছে। মৌরির ডান গালটা এখন লাল হয়ে আছে। সাফাত ওর কাছে গিয়ে কিছু বলতে নিলে মৌরি জাস্ট একটা কথাই বলে, প্লিজ, আপনার কোনো দোষ নেই, আপনি এখান থেকে যান। আপনাকে মাপ চাইতে হবে না। থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল। আমি আজ থেকে এ বাসায় দাসী হয়ে থাকব। লাগবে না আমার ভালোবাসা। আপনি যান এখান থেকে। সাফাত স্তব্ধ হয়ে যায় মৌরির কথায়। মন খারাপ করে ও চলে আসে, কিন্তু রুমে এসে ওর অনেক জিদ হয় মৌরির উপর। ও বলে, আমার সাথে রাগারাগি? একটা থাপ্পড় দিয়েছি তো কি হয়েছে? স্বামী তার স্ত্রীকে মারতে পারে না, তাই বলে এমন করবে? শালার কালো মেয়েগুলোই এমন, যত সব ফাউল। যা, তোর সাথে আর কোনো কথাই নাই।
ফাউল মেয়ে কোথাকার। সাফাত কোনো রকম নাস্তা করে অফিসের জন্য চলে যায়। আজ থেকে ওর ছুটি শেষ, তাই মুডটা একদমই খারাপ হয়ে আছে ওর। মৌরির উপর ভীষণ রাগ হচ্ছে সাফাতের। এই রাগ নিয়েই মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিল। হঠাৎই কেউ দরজার বাইরে নক করে বলে, স্যার আসতে পারি? জি জি আসুন। একটা মেয়ে সাফাতের রুমে ঢুকে। সাফাত মেয়েটাকে দেখে পুরো অবাক। ও খুশি হয়ে বলে ওঠে, অর্পবা তুমি? অপূর্বা ভিতরে এসে দৌড়ে সাফাতকে জড়িয়ে ধরে আর বলে, হাই। তুমি না নিউ ইয়র্কে ছিলে? হ্যাঁ হ্যাঁ, সকালে এসেছি বাংলাদেশে, তোমাকে সারপ্রাইজ দেব, তাই কিছু জানাইনি। সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি। বসো বসো। সাফাত আর অপূর্বা একসাথে সোফায় বসে। অপূর্বা বলে ওঠে, তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছো। ধুর, কি যে বলো না, তুমি আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে গিয়েছো। এফবিতে দেখি তো তোমার ফ্যাশন ডিজাইন। হেই দুষ্টু, আমাকে ফলো করে তাই না? হুম। ক্রাশ বলে কথা। তা তুমি নাকি অনেক দুঃখে আছো? ও মা, তোমাকে কে বললো? আমিও ক্রাশের খবর রাখি। বুঝিয়ে বলো না। শুনলাম একটা কালো মেয়েকে নাকি বিয়ে করেছো। সাফাতের মুখের উজ্জ্বলতা মুহূর্তেই হারিয়ে যায়। গোমরা মুখে বলে, কথাটা সত্যি। আজ আমি নিউ ইয়র্কে না গেলে হয়তো এরকমটা হতো না, তাই না? না তো করেছিলাম যেতে, তুমি শোনোনি। কি করব বলো, নিজের একটা স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার
তাহলে তোমার মন খারাপ কেন? না না মা, মন খারাপ না, ঠিক আছে। মায়ের কথা মনে পড়ছে? একটু। পাগলি মেয়ে একটা। এই তো, আমি তো তোমার মা। সারাদিন আমাদের খেয়াল রাখো আর নিজে একা একা মন খারাপ করে বসে থাকে। মায়ের কথা মনে পড়লে আমাকে বলবে, আমিও তো তোমার মা। আপনি, বাবা, উনি সত্যি সবাই খুব ভালো। আপনাদের পেয়ে আমি অনেক খুশি। পাগলি মেয়ে একটা। রাতে খাওয়া দাওয়ার পর মৌরি বাসার সব কাজ করে এসে রুমে ঢুকে দেখে সাফাত ফোনের দিকে তাকিয়ে হাসছে আর টাইপ করছে। ওর দিকে একবারও তাকায়নি। মৌরি ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়াচ্ছে। সাফাতের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাফাতকে দেখে মনে হচ্ছে ও যেন এই রুমে আছে, তার খবরই সাফাতের নেই। কোনো একটা কিছুর ভেতরে ডুবে আছে। মৌরি না পেরে উঠে সাফাতের কাছে গিয়ে বলে, আপনি কি রাগ করে আছেন আমার সাথে? ঘুমিয়ে পড়ো। ব্যাস, আর কিছু বলেনি সাফাত। মৌরি স্তব্ধ হয়ে গিয়েছে। মলিন মুখখানা নিয়ে বালিশ আর কাঁথা নিয়ে সাফাতের সামনে থেকে সোফায় গিয়ে শয়। তাও সাফাত কিছু বলেনি। সে তার আপন মনে মিটমিট করে হেসে ফোন চালাচ্ছে, আর মৌরি কষ্টের চোখের জল ফেলছে। কাঁদতে কাঁদতে এক সময় ও ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে মৌরির ঘুম ভাঙে। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে সাফাত ওর বেডে নেই, বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। মৌরি একজন শিক্ষিত মেয়ে, ওর এসব বোঝা আছে। এত রাতে কোনো অফিসের কল হবে না, নিশ্চয়ই পছন্দের কেউ। মৌরির বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যে মানুষটার বুকে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখেছিল, সে কিনা ওকে মেনে নিবে না। তাও মৌরি নিজেকে শান্ত করে, মনে মনে বলে, ছি, আমি হয়তো ভুল ভাবছি। উনি হয়তো ওনার কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছেন। উনি আর যাই করেন, পরকীয়া কখনো করবেন না। উনি একটু রাগী, কিন্তু ওনার মনটা ভালো। উনি কখনো এমন করবেন না, কখনো না। আমি হয়তো ভুল ভাবছি। আমাদের মৌরি ৮-১০টা বাঙালির মেয়ের মতোই নিজেকে বুঝ দিল যে তার স্বামী ভালো, সে কোনো খারাপ কাজ করছে না। এভাবেই হাজারো স্ত্রী তার স্বামীর উপর অন্ধ বিশ্বাস করে বসে থাকে, আর স্বামীরা সে বিশ্বাস ধরে দিনের পর দিন স্ত্রীকে ঠকিয়ে চলে। অসহায় স্ত্রীরা স্বামীর একটু ভালোবাসা পাওয়ার জন্য তার প্রতীক্ষায় বসে থাকে, যেমনটা মৌরি সাফাতের অপেক্ষায়। আর সাফাত মৌরিকে রেখে অপূর্বার সাথে কথা বলছে। স্বামীরা সত্যি তার স্ত্রীকে বোঝে না। পরের দিন সকালে আমার আজ একটু বাইরে কাজ আছে, নতুন প্রজেক্ট দেখতে যাব। আস্তে আস্তে দেরি হবে। আজ তো শুক্রবার। সাফাত মৌরির উপর ক্ষেপে গিয়ে রাগীভাবে ধমকে সুরে বলে, তো কি হয়েছে? শুক্রবার দেখেই তো যাচ্ছি, অন্য দিন তো অন্য কাজ থাকে। সাফাতের ধমক খেয়ে মৌরি একদম চুপচাপ হয়ে যায়। সাফাত নাস্তা করে বাবা মাকে মিথ্যা বলে বেরিয়ে পড়ে। অপূর্বা গাড়ি নিয়ে সাফাতের বাসার নিচেই অপেক্ষা করছিল। সাফাত গাড়িতে উঠে বলে, গাড়ি পেলে কই? ওদের কাছ থেকে এনেছি, আমাকে ঘোরার জন্য দিয়েছে। যাক, ভালোই হলো। এখন বলো, কই নিয়ে যাবে? ভাই, 300 ফিট যান, কাব্য পেজে সব পেয়ে যাবেন। ড্রাইভার সাফাতের কথা মতো 300 ফিট রওনা হয়। অপূর্বা বলে, 300 ফিট? কেমন জায়গাটা? অনেক সুন্দর, খোলামেলা জায়গা, তোমার অনেক ভালো লাগবে। তোমাকে অনেক থ্যাঙ্কস রাতে সময় দিলে। এখন আবার ঘুরতে দিয়ে যাচ্ছ। আচ্ছা, ও কিছু বলেনি? কি বলবে ও? কালো একটা মেয়ে, আমার দেখতে ইচ্ছে করে না। হ্যাঁ,
টি শার্ট খুলে তোয়ালা ভিজিয়ে সারা শরীর মুছিয়ে দেয়। মনে মনে আল্লাহকে ডাকছে মৌরি, আর সাফাতের সেবা করছে। এভাবে রাত 2:35 থেকে প্রায় 4:23 পর্যন্ত ও করতে থাকে। এখন সাফাতের গায়ে একদম হালকা একটু জ্বর, তাই মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে মৌরি। ওর হাত দুটো সাদা হয়ে গিয়েছে পানি ধরতে ধরতে। মেয়েটা ঘুমে পড়ে যাচ্ছে, চোখগুলো জ্বলছে, তাও স্বামীর প্রতি দায়িত্ব পালনে সে অনড়। সাফাতের জ্বর এখন একেবারেই নেই। তখন মৌরি ওর পাশে শুয়ে পড়ে। সকাল 8টা। সাফাত আস্তে আস্তে চোখ মেলে তাকায়। মাথাটা তার ভার হয়ে আছে, নিজেকে অস্বাভাবিক লাগছে। সাফাত কপালে হাত দিয়ে দেখে জলপট্টি, পাশে তাকিয়ে দেখে মৌরি অগোছালোভাবে শুয়ে আছে, মাথার নিচে পলিথিন। সাফাতের আর বুঝতে বাকি নেই রাতে ভীষণ জ্বর উঠেছিল ওর, আর মৌরি ওর জ্বর নামিয়েছে সেবা করে। সাফাত কাঁথা সরিয়ে দেখে ওর গায়ে জামা নেই। ও অবাক হয়, আস্তে আস্তে ভারী মাথাটা নিয়ে উঠে বসে। সাফাতের উঠে বসতেই মৌরির ঘুম ভাঙে। ও ধরফর করে উঠে অস্থির হয়ে বলে, আপনি ঠিক আছেন? আবার জ্বর উঠেছে দেখি। মৌরি সাফাতের কপালে গায়ে হাত দিয়ে দেখে না, জ্বর নেই। সাফাত বলে, শান্ত হও, ঠিক আছে এখন। অনেক জ্বর উঠেছিল আপনার রাতে, আল্লাহ করে জ্বরটা নামিয়েছি। ও, এক গ্লাস পানি এনে দিই? দাও। মৌরি সাফাতের কপালে গায়ে হাত দিয়ে দেখে না, জ্বর নেই। সাফাত বলে। মৌরি দ্রুত উঠে সাফাতের জন্য পানি নিয়ে আসে। সাফাত পানি খায়। মৌরি আবার বলে, আপনি শুয়ে থাকুন, আমি দ্রুত নাস্তা বানিয়ে আপনাকে ডাক দিচ্ছি। নাস্তা খেয়ে ওষুধ খেন, তাহলেই আরও ভালো লাগবে। আচ্ছা। মৌরি বালতি, পলিথিন, ভিজা কাপড় সব সরিয়ে পরিষ্কার করে সাফাতকে শুইয়ে দিয়ে নাস্তা বানাতে চলে আসে। সাফাতের জন্য গরম স্যুপ বানাচ্ছে। খুব ভালো জ্বরই উঠেছিল রাতে সাফাতের। গরম স্যুপ খেলে ওর ভালো লাগবে, এই ভেবেই মৌরি স্যুপ বানাচ্ছে। মৌরির নাস্তা বানাচ্ছে আর খুব চিন্তা হচ্ছে সাফাতকে নিয়ে। এদিকে সাফাত শুয়ে শুয়ে মৌরির কথাই ভাবছে। মৌরি অনেক ভালো, ওর যত্ন করলো এটা সেটা। বেশি কিছু ভাবার আগে অপূর্বার কল আসে। সাফাত রিসিভ করে। গুড মর্নিং বেবি, কেমন আছো? ব্যাড মর্নিং। রাতে হঠাৎ অনেক জ্বর উঠেছিল, মৌরি অনেক সেবা করে জ্বরটা নামিয়েছে। বাহ, বইয়ের আদরে একদম সুস্থ হয়ে গিয়েছো। তাহলে বউকে নিয়ে থাকো, আমি রাখি। আরে না না, কি বলছো? কল কেন কাটবে? তো কি করব? তুমি তো এখন বউয়ের প্রেমে হাবুডুবু খাবে। তোমার সেবা যে করলো। হাবুডুবু খাবো? কালো মেয়ে আমার একদমই ভালো লাগে না, ওকে মেনে নিতেই পারছি না। মানতেও হবে না। আচ্ছা বাদ দাও তো ওইসব ফালতু মেয়ের কথা। আমার কয়েকটা ছবি পাঠিয়েছি, দেখে বলো কেমন লাগছে। ওয়েট, দেখছি। সাফাত মেসেঞ্জারে গিয়ে অপূর্বার ছবি দেখে অবাক। বেশ খোলামেলা ছবি। সাফাত একটা ঢোক গিলে ছবি দেখছে। নিঃসন্দেহে মৌরির চেয়ে অপূর্বা অনেক সুন্দরী, ফর্সা, ফিটফাট ফিগার। সাফাত হা করে তাকিয়ে ছবিগুলো দেখছে। আমি বাকরুদ্ধ তোমাকে দেখে। দেখেছো আমি কত সুন্দরী? আর তুমি কি একজনকে বিয়ে করেছো? আমি তো ওকে চাইনি, আমি তোমাকেই চেয়েছিলাম, বাট ভাগ্যে নাই। তুমি চাইলে সবই আছে। কাল তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ এখন বলো? বোকা, তাহলে আর সারপ্রাইজ থাকবে নাকি? তবে তুমি অনেক হ্যাপি হবে। আচ্ছা, দেখবনি। এখন রাখি, ওষুধ খেতে হবে। ওকে, টেক কেয়ার। এদিকে মৌরি সাফাতের জন্য চুলার তাপে ঘেমে অস্থির হয়ে নাস্তা বানিয়ে রেডি করে। ওর চিন্তা একটাই, সাফাতের সুস্থতা। একজন বাঙালি বউ হিসাবে মৌরি তার দায়িত্ব পালনে একটুও পিছপা হয়নি। সাফাত ওকে মেরেছে, অবহেলা করেছে, দিনের পর দিন ছোট করেছে, তাও মৌরি সাফাতের সাথেই আছে। এসবের জন্য ও ওর দায়িত্ব পালন থেকে সরেনি, কারণ খুব ভালোবাসে ও সাফাতকে। শত হলেও এক
মৌরি পেয়েছিল, কিন্তু এ কয়দিনে যত্নে গাছটা আবার জেগে উঠতে শুরু করেছে। গোলাপ ফুলের এই গাছটার দিকে তাকালে মৌরির সাফাতের কথা মনে পড়ে। ও গাছে পানি দিতে দিতে ভাবছে, মরা গাছটাকে আবার জীবিত করে ফেলেছি, অথচ তার মনে কি আমার জন্য একটুও জায়গা হয়নি? হয়েছে হয়তো, কিন্তু ধরা দিচ্ছে না। কিভাবে ওনাকে বোঝাবো আর যে সয় নাই কষ্ট, অনাদরে অবহেলায় এই আমি যে আজ তিক্ত। একটু ভালোবাসা পাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা কি আমার মাঝে নেই? কতটা ভালোবাসি আপনাকে, আর আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আজ বিয়ের 5 থেকে 6 দিন হলো, সেই আগের মতোই আছেন। আপনার সে রাতের স্পর্শটুকু আমি এখনো অনুভব করি, আর আপনি কি তা ভুলে গিয়েছেন? খুব অভিমান আর কষ্ট হচ্ছে। আপনার বুকটা যদি একটু মাথা রাখতে জায়গা দিতেন, খুব কাঁদতাম। কেঁদে কেঁদে আপনার দেওয়া সব কষ্টগুলো ছেড়ে ফেলে দিয়ে আপনার মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। কবে দিবেন আপনার বুকটা, কবে? পরের দিন রাতে আজ সাফাত অপূর্বাকে নিয়ে পার্টিতে যাবে। বাসার সবাইকে বলেছে যে অফিসের একজন কলিকের বিয়ে, পরিবারের কাউকেই যেতে বলেনি, শুধু কলিকরা। বাসার সবাই তা মেনে নিয়েছে, কারণ এর আগেও সাফাত সত্যি সত্যি এরকম বিয়েতে অনেক গিয়েছে। সাফাত ওর বাসার নিচে অপূর্বার জন্য অপেক্ষা করছে। একটু পরই অপূর্বা আসে। সাফাত গাড়িতে উঠে বসে অপূর্বার দিকে তাকায়। ও মুগ্ধ হয়ে অপূর্বাকে দেখছে। অসম্ভব সুন্দরী লাগছে। সাফাত বলে ওঠে, ওয়াও, প্রিন্সেস লাগছে তোমাকে। সত্যি? থ্যাংক ইউ। তোমার জন্য সেজেছি। মজা নিচ্ছ? মোটেও না, একদম সত্যি। চোখ ফেরাতে পারছি না আমি। ফেরাতে কে বলেছে? এরপর ওরা পার্টিতে পৌঁছায়, অনেক মজা করে। অপূর্বা অনেকের কাছে সাফাতকে ওর বিএফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সাফাত তো পুরো অবাক। সাফাত পার্টির শেষ মুহূর্তে একা এক পাশে দাঁড়িয়ে অপূর্বাকে দেখছে। অপূর্বা ওর লোকদের সাথে কথা বলছিল। হঠাৎই সাফাতের পাশে দুটো ছেলে বলে, ব্রো, কি জোস ফিগার দেখেছিস? ইস, কি সুন্দর, একবার যদি পেতাম রে। আহ, আসলে জাস্ট একটা রাত। সাফাত রাগে আগুন হয়ে যাচ্ছে, বাট অনেক বড় পার্টি হচ্ছে দেখে কিছু বলতে পারেনি। আর ছেলে দুটো অনেক ধনী পরিবারের মনে হচ্ছে, তাই সাফাত সাহসও পায়নি। ও চুপচাপ অপূর্বার কাছে গিয়ে বলে, অনেক রাত হয়েছে, চলো বাসার দিকে যাই। ওকে চলো। অপূর্বা আর সাফাত সবাইকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে সাফাতের বাসার সামনে চলে আসে। এখন রাত প্রায় 2টার কাছাকাছি, সবাই ঘুম। সাফাত আর অপূর্বা দুজনই গাড়ি থেকে নামে। অপূর্বা সাফাতকে নিয়ে গাড়ির পেছনের দিকে আসে। সাফাত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আসে। অপূর্বা সাফাতের গলা জড়িয়ে ধরে বলে, সারপ্রাইজটা নিবা না? ও, ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, বলো কি সারপ্রাইজ? অপূর্বা চোখ বন্ধ করে সাফাতকে কিস করতে নেয়। সাফাত ওকে থামিয়ে দিয়ে বলে, অপূর্বা, এটা ঠিক না, মৌরি আছে। ও থাকলে কি হয়েছে? তুমি কি ওকে ভালোবাসো? ওকে পছন্দ করো? তুমি তো ভালোবাসো আমাকে। আমি তোমাকে একটা অফার দিতে চাই, তোমার সেই ইচ্ছা পূরণ করার জন্য। কি রকম? ওকে ডিভোর্স দিয়ে আমার সাথে নিউ ইয়র্কে চলো। সেখানে আমরা বিয়ে করে সেটেল হব। আবার সুন্দর করে সব শুরু করবে আমার সাথে। কি বলছো এসব? এটা কি হয় নাকি? হয় সাফাত, শুধু তুমি চাইলে সব হবে। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমার দরকার তোমাকে। দেখো, আমি ওর চেয়ে কত সুন্দর। তোমার তো আমাকেই পছন্দ, তাই না? তাহলে কেন ওর সাথে থাকবে? ছেড়ে দাও ওকে। আমার সাথে চলো। এখানে চেয়ে ওখানে ইনকাম আরও বেশি। তুমি আর আমি খুব সুখেই থাকবো।
আসলে তো ভালোবাসা আর সম্মান ওগুলার অংশই তো এইসব। সত্যিকার ভালোবাসা, কালো ডিভোর্সি এগুলো বাহানা মাত্র। আমি এইসব নিয়ে ভাবি না। আমি আপনার অস্তিত্বকে ভালোবাসি আর সারা জীবন বাঁচতে চাই। আমাকে লিখতে দিবেন? শেষ নিঃশ্বাস পর্যন্ত দিব। যান, দিলাম আপনার পূর্ণ করে। আর আপনিও দিলেন আমার জীবনকে পূর্ণতায় ভরিয়ে। সব উপরওয়ালার ইচ্ছা। চলুন নতুন করে একটা গল্প শুরু করি। চলুন।